এখন নতুন চ্যাপ্টার শুরু করতেছি, স্পিন স্পিন কাপলিং অ্যান্ড ডিকাপলিং। এই যে এটা আমরা পাওয়ার পয়েন্ট বক্তৃতায় ছিল, এখন আমরা একটু ডিটেল করতেছি। এখন দেখো এখানে টিএমএস হলো আমাদের টেট্রা মিথাইল সাইলেন, যেটার কেমিক্যাল সুইট ডেল্টা ভ্যালু সাধারণত 0 ধরে নেওয়া হয়, এবং আমরা তিনটে কম্পাউন্ডের এনএমআর স্পেকট্রাম এখানে দিয়েছি। একটা হলো মিথাইল ব্রোমাইড, ডাইব্রোমোমিথেন আর ট্রাইব্রোমোমিথেন। যেহেতু ব্রোমিন মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত, তাহলে ইন্ডাকটিভ ইফেক্টের কারণে এর ভ্যালু দেখো 7-এর কাছে আসছে, আর এটা দুইটা ব্রোমিন থাকাতে 5-এর কাছে, একটা 3-এর কাছে। তো এখানে সব সিংলেট পাওয়া গেছে। কারণ কি, যে এখানে একটা প্রোটন আছে, তো কার সঙ্গে কাপলিং করার সুযোগ নেই। এখানে দুইটা আছে, দুটো ইকুইভ্যালেন্ট প্রোটন। ইকুইভ্যালেন্ট প্রোটন যদি হয় তাদের মধ্যে কাপলিং হবে না, হ্যাঁ, হোমোটোপিক প্রোটন যেটা বলে। এখানে মিথাইল তিনটে প্রোটনও হোমোটোপিক, সুতরাং এর মধ্যে কোনো কাপলিং হবে না। আচ্ছা, কাপলিং হবে কখন? যে আমরা যদি ক্লোরোইথেন নিই, দেখো এই ক্লোরিনের পাশে সিএইচ2 গ্রুপ আছে, সেটা একটা কোয়ার্টেট দিচ্ছে। কারণ কোয়ার্টেট কেন, আগে আমরা আলোচনা করছি N+1 রুল। পাশে তিনটা প্রোটন আছে, সেই জন্য 4টে লাইন পেলাম। এবং আমরা প্যাসকেল ট্রিঙ্গলস থেকে দেখাইছি যে এদের যে রেশিও অফ ইন্টেন্সিটি, সেটা 1:3:3:1। এই যে, তো আর এই মিথাইল গ্রুপটার পাশে আছে দুইটা প্রোটন, মিথিলিন প্রোটন, তাহলে এটা N+1 রুল অনুসারে ট্রিপলেট দিবে। এবং ট্রিপলেটের হাইট ইন্টেন্সিটি হলো 1:2:1। এগুলো খুব খেয়াল করে কিন্তু ছবি আঁকতে যদি দেয় পরীক্ষায়, তাহলে কিন্তু এভাবে কাছাকাছি হওয়া চাই। আচ্ছা, আমরা যদি 2-bromo-5-nitropyrroleর বর্ণালী চিত্র লক্ষ্য করি, এই লক্ষ্য বানানটা জফলা হবে না। লক্ষ্য মানে এখানে অবজারভেশন, আর লক্ষ্য মানে যদি এম হয় তখন জফলা হয়। বাংলা একটু ভুল হয়েছে। তো এইখানে দেখো যে এনএইচ প্রোটনটা এখানে দেখায় নাই, কারণ এনএইচ প্রোটনটা তো ওই যে ল্যাভাইল প্রোটন, এই যে বিভিন্ন জায়গায় ভ্যালু পাওয়া যায়। আমরা C4 প্রোটনের সঙ্গে C3 প্রোটন আছে পাশে, তাহলে একটা প্রোটন যেহেতু আছে N+1 রুল অনুসারে একটা ডাবলেট পাবো, আবার C3ও একটা ডাবলেট দিবে, এই C4 প্রোটনের সঙ্গে কাপলিং হয়েছে। আর এই NO2 গ্রুপ তো কিছু নাই, এখানে কিছু নাই, প্রোটন নাই, তাহলে আমরা দেখতেছি যে এইভাবে কাপলিং হচ্ছে। এখানে 1, 2, 3 বন্ধন পর্যন্ত কাপলিং দেখালাম, সাধারণত 4 বন্ধন পর্যন্ত কাপলিং পাওয়া যায়। এখানে এনএইচ সিগন্যাল দেখানো হয়নি। আচ্ছা, তো এখন এই যে যে কাপলিং আমরা পাই, সেগুলোকে আমরা মাল্টিপ্লিকেশন অফ সিগন্যাল বলি, অর্থাৎ বহুপদীকরণ। এবং পাশাপাশি কার্বনে থাকলে 4 পর্যন্ত থাকলে এটা হয়। এখন ক্লাসিফিকেশন অফ স্পিন স্পিন কাপলিং, নিউক্লিয়াসের ধরনের উপর নির্ভর করে যুগলায়নকে মোটামুটি 2 ভাগে ভাগ করা হয়: সমনিউক্লিয় যুগলায়ন বা হোমো নিউক্লিয়ার কাপলিং, আর বিষম নিউক্লিয় যুগলায়ন বা হেটারো নিউক্লিয়ার কাপলিং। সমনিউক্লিয়ার মানে প্রোটন প্রোটন। তো দেখো, আমাদের এনএমআর এর শর্তে হলো যে স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হতে পারবে না, I is not is equal to 0। যেমন আমরা উদাহরণ প্রোটন বলি, কার্বন-13 বলি, নাইট্রোজেন বলি, ফসফরাস-31, F-19 ইত্যাদি। তো নিউক্লিয়াস যদি একই আইসোটোপের হয়, তাহলে উক্ত নিউক্লিয়াসের মধ্যকার যুগলায়নকে সমনিউক্লিয় যুগলায়ন বলে। যেমন দুটি প্রোটনের মধ্যকার যুগলায়ন H1H1, অথবা দুটি কার্বন নিউক্লিয়াসের মধ্যকার যদি যুগলায়ন হয় কার্বন-13 তাহলে এটাও একটা সমনিউক্লিয় যুগলায়ন। সমনিউক্লিয় যুগলায়ন আবার দেখো নানান ভাবে। যদি সরাসরি এই হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের হয়, তখন এখানে N হলো 1, তাই না, একটা হাইড্রোজেনের সঙ্গে। এইটার ভ্যালু, কার্বনের বন্ধন যেহেতু একটা, মানে সরি, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন এক, হাইড্রোজেনের সংখ্যা লিখতে হবে 1J। এই N হলো, আমরা NJ বলি, মানে এখন আমরা সংখ্যা বোঝাইতেছি।
তা এইটা ভ্যালু অনেক বেশি, 276 হার্টস, বেশ দূরে। জেমিনাল কাপলিং হলো যে এই একই কার্বনের সঙ্গে দুইটা হাইড্রোজেন, তখন বন্ধন দুটো, কারণ এই একটা আর এই একটা, সেই জন্য আমরা n=2 দিছি। এটা সেই জন্য যে এর মাথায় 2 দেওয়া হয়। এটার ভ্যালু হলো 0 থেকে 30 হার্টস। তারপরে ভিসিনল যখন n3, অর্থাৎ এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই আর একটা বন্ধন, তাহলে 3 যে এটার 20 হার্টস পর্যন্ত হতে পারে। যেমন এই উদাহরণ দেওয়া হয়েছে অলিফিনিক প্রোটনের সঙ্গে এইটার সঙ্গে এইটা। তারপরে বেনজিন রিং এর মধ্যে যেমন ধরো অর্থো কাপলিং মানে হলো 3 যে এই প্রোটন, একটা বন্ধন, দুটো বন্ধন, তিনটে বন্ধন, এবং এর ভ্যালু সাধারণত অর্থো কাপলিং এর ভ্যালু 8 হার্টস মতো, এটা অন্য জায়গায় দেওয়া আছে। এগুলো সবই ভিসিনাল কাপলিং। দূরপাল্লায় যদি হয় n greater than 3 হয়, যেমন n এর মান যদি 4 হয়, এই যে 4, 1 বন্ধন, 2 বন্ধন, 3 বন্ধন, 4 বন্ধন, যেমন মেটা কাপলিং, তাহলে 4 যে মেটা কাপলিং এর ভ্যালু অনেক কম, যত দূরত্ব বাড়বে কম হবে, যে 0 থেকে 3 হার্টস। J5 হলো প্যারা কাপলিং, 5টা বন্ধন ক্রস করে, যে এত দূরে, সেজন্য 0 থেকে 2 হার্টস। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে সাধারণ J5 পর্যন্ত কাপলিং হতে পারে। এখন লক্ষণীয় যে সাধারণভাবে বন্ধনের সংখ্যা n যত বাড়ে, যুগলায়ন ধ্রুবকের মান ততই কমে। এখানে উদাহরণ আরো দেওয়া হয়েছে। আর বিষম যুগলায়ন যেমন প্রোটনের সঙ্গে কার্বন 13 হয়, প্রোটনের সঙ্গে ফ্লোরিন 19 হয়, প্রোটনের সঙ্গে ফসফরাসের হয়, তা কার্বন 13 ফসফরাস ইত্যাদি ইত্যাদি হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই ফ্লোরিন এবং প্রোটনের সঙ্গে হলো 3 বন্ধন ব্যাপী তফাৎ, তাহলে 3 যে এটা 9 হার্টস অর্থ হলে, তারপরে মেটা হলে 5.7 হার্টস, তারপরে এই 5 হলে 0.2 হার্টস প্যারা হলে, এবং ফসফরের সঙ্গে দেওয়া আছে ইত্যাদি উদাহরণ দেওয়া আছে। এখন কথা হলো যে মেকানিজম অফ স্পিন কাপলিং এর কারণটা কি। ধরা যাক দুটি প্রোটন H এবং B পাশাপাশি কার্বনে আছে, এবং এদের মধ্যে ইলেকট্রন আছে, শেয়ারিং অফ ইলেকট্রন, একটা কার্বনের আছে, একটা প্রোটনের আছে। সেজন্য আমরা এই ডট ক্রস দিছি, যে হয়তো এই এখানে ডট ক্রস মানে হলো কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যকার বন্ধন ইলেকট্রন বোঝানো হচ্ছে। প্রকৃতপক্ষে স্পিন যুগলায়ন বন্ধনীর দুটি ইলেকট্রন ও আইসোটোপ নিউক্লিয়াস দুটির H-Hb স্পিন সমূহের মধ্যকার ইন্টারঅ্যাকশন মিথস্ক্রিয়ার ফলে এই ঘটে। এবং কিভাবে যুগলায়ন ঘটে সে সম্বন্ধে বেশ কটি কৌশলের কথা জানা যায়। তার মধ্যে ফার্মি স্পর্শ কন্ট্যাক্ট মেকানিজম আর কি বেশি ইম্পর্টেন্ট। সেখানে বলছে এফসি, জেওডি, জেডিডি, মানে 3টে পদের যোগফল। এখন এই যে এফসি দেওয়া আছে, ফার্মি কন্ট্যাক্ট যেটা, সেটা হলো যার নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের সাথে সরাসরি বন্ধন ইলেকট্রন স্পিনের মধ্যকার মিথস্ক্রিয়ার অবদান। আর ওডি হলো অরবিটাল পথ, যার নিউক্লিয় মোমেন্ট এবং অরবিটালস্থ ইলেকট্রন কর্তৃক সৃষ্ট ইলেকট্রনিক মিথস্ক্রিয়ার অবদান। আর ডিডি হলো ডাইপোল পথ, যার নিউক্লিয়াসের ও ইলেকট্রনের চৌম্বক মোমেন্টের মধ্যকার ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনে বলে। তাহলে 3টার সমন্বয়ে যোগফল হলো আমাদের কাপলিং কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এই 3টার মধ্যে ফার্মি স্পর্শক কৌশল বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং এটা ব্যাপকভাবে গৃহীত কৌশল। ফার্মি স্পর্শ বলতে নিউক্লিয়াসের চুম্বক মোমেন্ট এবং বন্ধন ইলেকট্রনের সরাসরি মিথস্ক্রিয়া বোঝায়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এইখানে সিম্পল তোমার প্লাসের সঙ্গে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস হতে পারে, মাইনাসের সঙ্গে মাইনাস হতে পারে, সব এখানে দেওয়া আছে। এইটা মেকানিজম দেখো, এটা রিডিং করবো বুঝে যাবা। ইলেকট্রন এখানে এখানে আছে, এখানে আছে, তাহলে নিউক্লিয়াস এ বি। এখন ইলেকট্রন দুটোই ফার্মি স্পর্শের মাধ্যমে কি হচ্ছে, এটা যেমন নিউক্লিয়াস স্পিন হচ্ছে, একটা নিচে একটা উপরে, এটা উপরে নিচে,
তাহলে বন্ধন ইলেকট্রনগুলো যখন স্পিনিং অবস্থায় তাহলে অপোজিট অবস্থার সৃষ্টি হয়। হ্যাঁ, তখন তাদের মধ্যে সঞ্চালন হয়, ইলেকট্রনের মাধ্যমে সঞ্চালিত হয়। এবি অণুর স্পিনের যুগলায়নটা ইলেকট্রনের মাধ্যমে কিন্তু সঞ্চালিত হয়। এখন ধরা যাক যে এ এবং বি পাশাপাশি আছে, তা আমরা বলবো যে এখানে n+1 রুল অনুসারে এটা ডবলেট দিবে। তো সেটা কিভাবে দেখানো হয়, এই যে বিজোড় এবং জোড়, আবার জোড় এবং বিজোড়, এখান থেকে কিভাবে এখান থেকে এখানে যাচ্ছে আর এখান থেকে এখানে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বির যে ডবলেট এটা এর ওয়ান, এখান থেকে এই ছবিটা একটু পড়ে নেবা, এটা দেখানো হয়েছে। আর একই একই ধরনের কথাবার্তা, এটা পড়ে নেবে এবং কিছু ইম্পর্টেন্ট নাই। তো এখন আমরা কতিপয় যুগলায়ন ধ্রুবকের মান দেখি যে ওয়ান যে সবই ধনাত্মক মান, এটা কিন্তু মান কিন্তু ঋণাত্মক হতে পারে। টু যে মান ঋণাত্মক, আবার যেহেতু ধনাত্মক এটা ঋণাত্মক, কিন্তু মাইনাস আগে দেওয়া। যাই হোক, আসলে জিনিসটা হলো তো আমাদের সংখ্যা, তাই না? আমরা সংখ্যাটাই ধরবো। আমরা বুঝলাম যে চারটের মধ্যে টু যে হলো নেগেটিভ হয় আর বাকিগুলো সব পজিটিভ হয়। এখন ওই মাল্টিপ্লিসিটি রুল, ওই যে ইজিক্যাল টু এম হলো মাল্টিপ্লিসিটি 2n+i+1, আই হলো নিউক্লিয়াস স্পিন কোয়ান্টাম নম্বর, তা আমাদের প্রোটনের কার্বন-13 এর জন্য 1/2। তাহলে এই আই দিয়ে 1/2 বসালে কেটে গেল, 1/2 আর 2 কেটে গেল, তাহলে n+1, তাহলে থাকলে আমাদের n+1 রুল। এই সূত্র অনুসারে আমাদেরই হয়। যেমন ধরো আমরা CH2 গ্রুপের একটা দ্বিপদী পাবো, কারণ পাশে একটা প্রোটন আছে, সেটা দেখানো হয়েছে কিভাবে হয়, এই যে বিপরীতমুখী একটা ডাবলেট পেলাম। সিমিলারলি এখানে আমরা দেখাবো যে এই এই CH এর প্রোটনে কয়টা সিগন্যাল দেবে, 3টা দেবে। কেন, n+1 রুল। এখানে পাশে প্রতিবেশী প্রোটন আছে 2টা, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করো, ট্রিপলেট হবে। এই যে এইভাবে ছবি আঁকতে হয়, এই যে 1:2:1, এই এইভাবে একাধিক এক্সাম্পল দেওয়া আছে। এটা এখানে 3টে প্রোটন আছে, চতুর্পদী হবে। চতুর্পদীটা এই যে এইরকম ভাবে হাইট লিখতে হয়, এই 1:3:3:1। চলো, এগুলো ইজি বাংলায় লেখা আছে। আমার ওই যে সেই প্যাসকেল ট্রিঙ্গল কেন, এই যে এটা একটা ত্রিভুজ, এগুলো তোমার সব পাশে ওয়ান, সব পাশে ওয়ান, মাঝখানে হলো যোগ করে করে আসছে, এই মানে সবগুলো দেওয়া আছে। কোয়ার্টেটের জন্য 1:3:3:1, এটা হলো প্যাসকেল ট্রিঙ্গল, এর দ্বারা বোঝা যায়। এখন আমরা উদাহরণ দেখব একাধিক। এই যৌগটায় কি হবে, এই যৌগটায় মিথাইল গ্রুপের পাশে এই দুটো মিথাইল গ্রুপে কিন্তু আইডেন্টিক্যাল, এটা এবং এটা। তার মানে আমরা মিথাইল গ্রুপের সিগন্যাল যেখানে পাবো সেটা সাধারণত 2 এর কাছাকাছি, সেটা কাপলিং হবে CH এর সাথে। একটা প্রোটন আছে, অতএব ডাবলেট হবে। এখানে ডাবলেটে আমরা কয়টা প্রোটন, এর মধ্যে কিন্তু 6টা প্রোটন আছে, 3 আর 3 6। ওটা সংখ্যা কেমনে বোঝা যায়, ওটা ইন্টিগ্রেশন করতে হয়। কম্পিউটার ইন্টিগ্রেশনে টিপ দিলে ওটা হাইট মাপবে, হাইট মেপে আমরা বুঝি যে এটা 6টা প্রোটনের জন্য এই হাইট, আর একটা প্রোটনের জন্য তার 1/6 হাইট। এখন ইম্পর্টেন্ট হলো এই CH-টা প্রথমে মনে হয় যে এরকম ওভারল্যাপ, কয়টা মনে হয় কোয়ার্টেট মনে হয় আছে, কিন্তু আমার n+1 রুল অনুসারে এই তিনটা 6টা, তাহলে আমার 7টা স্পেকট্রাম এই লাইন পাওয়া যাবে। দেখো, আমরা যখন স্প্রেডিং করি, কম্পিউটারের সাহায্যে স্প্রেডিং করা যায়, 1 2 3 4 5 6 7, কি সুন্দর 7টা লাইন আসছে। আর এইখানে ফিনাইল রিং এর 5টা প্রোটন আছে, এই 5টায় ব্রড হিসেবে এক জায়গায় আছে। তাহলে এখানে বোঝা গেল এই কম্পাউন্ডের কি অবস্থা। 3 ধরনের প্রোটন, মিথাইল, মিথিন, অ্যারোমেটিক প্রোটন, ফিনাইল প্রোটন। এখন অনেক উদাহরণ দেওয়া আছে। এই কম্পাউন্ডটা হলো বি যেহেতু একটা প্রোটন আছে পাশে, ডাবলেট হবে, এবং এটা ট্রিপলেট হবে, কারণ ক্লোরিনের সঙ্গে 2টা আছে, কেমিক্যাল শিফট দূরে হবে, 1:2:1। এরকম যদি হয়, বি থেকে একটা কি তোমার হবে, সব এখানে দেওয়া আছে, এগুলো উদাহরণ দেখবা।
এখানে দেখো এই এই এ যেটা বুঝছো, এ কি ঠিক আছে? এটার কম্পাউন্ডেরই হলো এইটা। তো এখন এইভাবে একাধিক উদাহরণ দেওয়া আছে। এই কম্পাউন্ডের উদাহরণ হলো এইটা। কয় ধরনের প্রোটন আছে দেখো, এক দুই, তাহলে এক এ বি সি। এ হলো আমি পাবো এখানে যেহেতু দুইটা প্রোটন আছে তাহলে ট্রিপলেট পাবো, n+1 রুল। আবার যেহেতু বি বি অক্সিজেনের সাথে আছে এই জন্য কেমিক্যাল শিফট বেশি হবে, অনেক দূরে চলে যাবে। তাহলে বি চলে গেল এখানে, মনে করো না যে এবিসি পাশাপাশি আসবে। এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস এখন শুরু, কোনটা ভ্যালু কোনটা। এই বিতে আমরা কোয়ার্টেট পাবো কারণ এর প্রতিবেশী তিনটে প্রোটন আছে, এই যে 1:3:3:1। আর এই সি বলতেছি মিথাইল গ্রুপটা একটা সিগন্যাল দিবে কারণ এর পাশে প্রতিবেশী কোনো প্রোটন নাই, n+1 রুল এখানে খাটতেছে না। এই যে n+1 রুল কখন অনুসৃত হয়, যদি ডিফারেন্সেস অফ ডেল্টা, এই দেখো ত্রিভুজ ডেল্টা ইজ গ্রেটার দ্যান জে হয়, তাহলে এই রুল খাটবে, তা না হলে অন্য রুল খাটবে। এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো এইখানে দেখো দূরত্ব অনেক বেশি, সেই জন্য এই রুল আর খাটে নেই। হ্যাঁ, এখানে রুল খাটছে কি, যুগলায়ন বৃক্ষ, ট্রি বলতেছি, n+1 n+b+1 এটাকে গুণ করতে হবে। এখন তুমি দেখো এই যে এইচে এটা তোমার ডাবলেট দিছে, এখানে দিছে দেখো ডাবলেট দেওয়ার পরে এখন এই দূরে যখন এক্স এর সঙ্গে করতেছে তখন কি হয়ে গেছে, 1 2 3 4 5 6টা হয়েছে। 6টা হয়েছে মানে কি, n+1 রুল করে আমার পাশে 2, আর 2 এর সঙ্গে এখানে এই দুইটা প্রোটন আছে, তাহলে 3+1, এই 2+1, তাহলে 3×2=6। এখানে হলো 2 আসছে, এখানে আসছে 3, এই যে 6টা লাইন পাওয়া গেছে। তাহলে n+1 রুল সব সময় খাটে না। কখন খাটে না এখানে বলা আছে, পড়ে নেব। আচ্ছা, এখন আমরা এই যে I=1/2 নিউক্লিয়াসের যৌগায়ন গুলো সম্বন্ধে বিভিন্ন ডিটেল আছে। তার মধ্যে কথা হলো যে এই নাইট্রোজেনের সঙ্গে যদি কোনো প্রোটন সরাসরি থাকে তাহলে এরকম প্রশস্ত দেয়, আর যদি তোমার ডয়টেরিয়ামের সঙ্গে থাকে, ডয়টেরিয়াম কিন্তু অ্যাক্টিভ, এনএমআর অ্যাক্টিভ, তাহলে এরকম ট্রিপলেট দিবে এখানে। কারণ হলো এই ডয়টেরিয়ামের স্পিন কোয়ান্টাম নম্বর হলো 1, 1 হলো 2 × 1 + 1, তাহলে ট্রিপলেট দিবে। তাহলে সিএইচডির মধ্যে আমরা ট্রিপলেট পাবো। এখানে দেওয়া আছে, সব ভ্যালু দেওয়া আছে এবং কি অবস্থা হবে আপেক্ষিক ইয়ে দেওয়া আছে। আচ্ছা, ডিএমএসও D6 এ কার্বন 13 এর কটা সিগন্যাল পাবে, তাদের প্রাখর্য কত হবে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় যারা থিসিস করে, ভাইভাতে যারা এনএমআর এর পরে কাজ করে তাদের জিজ্ঞেস করা হয় যে ডিএমএসও তোমার যে সলভেন্ট সেখানে কয়টা সিগন্যাল পাওয়া যাবে। আবার এটা জিজ্ঞেস করা হয় যে CdCl3 কয়টা সিগন্যাল পাবে। CdCl থেকে তো প্রোটন এনএমআর কোনো সিগন্যাল পাওয়ার কথা না, কিন্তু আমরা 7.27 একটা সিগন্যাল পাই। গত ক্লাসে আমি বলেছি যে সেটার সাথে এই CdCl3 সাথে একটু ট্রেস অ্যামাউন্ট অর্ডিনারি ক্লোরোফর্ম থাকে, তার সিগন্যাল, কিন্তু CdCl এর সিগন্যাল না। কার্বন 13 এনএমআর এ আমরা শুধু এই কার্বনের এই কেমিক্যাল শিট পাবো, যেহেতু কার্বনের স্পিন কোয়ান্টাম নাম্বার হাফ, ডয়টেরিয়ামের হলো 1, সুতরাং সেখানে 3টা সিগন্যাল পাওয়া যাবে এই কার্বনে, এবং সেটার মান 77-এর কাছে, 77, আর ওই 3টা সিগন্যাল ইকুয়াল হাইটে পাওয়া যায়। এই জন্য CdCl থেকে কার্বন 13-এ 3টা সিগন্যাল পাওয়া যাবে, প্রোটন এনএমআর এ কোনো সিগন্যাল পাওয়া যাবে না, কিন্তু অর্ডিনারি ক্লোরোফর্মের সঙ্গে থাকবে। আর এখানে ডিএমএসও তো ডাইমিথাইল সালফার, দুটো মিথাইল গ্রুপ আছে, তো মিথাইল গ্রুপে কার্বন আছে দুইটা এবার, একটা হলো কার্বনের সঙ্গে সালফার, আর দুটো মিথাইল গ্রুপ, মিথাইল দুটো ইকুইভ্যালেন্ট, তাহলে দুটো সিগন্যাল পাওয়া যাবে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট হলো কাপলিং এন্ড প্রোটন এক্সচেঞ্জ প্রসেস। যদি
আমরা প্রোটনের সঙ্গে যে মনে করো যে এরকম কিটোইনল হয়, তাহলে ওএইচ গ্রুপ এখানে আসছে, তখন আমরা ভিন্ন ভিন্ন সিগন্যাল পাবো। কিটোইনল টাটোমারিজম আমরা দেখি। কিন্তু মনে করো যে অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহল এরকম হয়, তাহলে এই যে বিনিময় হচ্ছে, তখন আমরা ওর অ্যাভারেজ একটা সিগন্যাল পাবো। কিন্তু যদি ডয়টেরিয়াম হয়, তাহলে ডয়টেরিয়ামের সঙ্গে হলে তার কোনো সিগন্যাল পাবো না। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে এইরকম কম্পাউন্ডের সঙ্গে যদি পানির আমরা সঙ্গে বিক্রিয়া করা, এই ধরা এক্সচেঞ্জ হয়, তাহলে এরকম, তাহলে এটা হলো অ্যালকোহলের প্রোটন, এটা হলো পানির প্রোটন। এবং এইটা যদি অ্যাসিডীয় প্রোটন হয়, তাহলে কিন্তু আমরা এনএমআর এর সিগন্যাল সহজে পাই না, ওই বিনিময় ঘটে ইত্যাদি পাই না। এখন আমরা ওয়াটার ইথানলের, বিশুদ্ধ ইথানলের দেখো, পানি এবং অ্যাসিড যুক্ত সূক্ষ্ম যন্ত্রে রেকর্ডকৃত প্রোটন এনএমআর এর চিহ্ন দেখা যায় যে ওএইচ গ্রুপের বড় সিগন্যাল CH2 মিথাইল। এটা হলো প্রাথমিক পর্যায়ে করা হয়েছিল, তখন কিন্তু কোনো মাল্টিপ্লিসিটি পাওয়া যায় না। কিন্তু এনএমআর যখন জোরালো বড় হলো তখন মাল্টিপ্লিসিটি। 51 সালে দেখো ট্রিপলেট কোয়ার্টেট, এটা সিংলেট আসছে 60 মেগাহার্টে, অতি বিশুদ্ধ অবিশুদ্ধ ইথানলের কম সূক্ষ্ম প্রোটন এনএমআর। যদি আমরা আরো সূক্ষ্মতে যাই, দেখো ওএইচ গ্রুপ ট্রিপলেট দিচ্ছে এখানে 8টা লাইন দিয়েছে, 4x2, ওই যে n+1 রুল এখানে না, কিন্তু 3+1 × 1+1, 8টা লাইন আমরা পাইছি। এটা হলো 1980 সালে, যেখানে 100 মেগাহার্টজ মেশিন হয়েছে, এবং বিশুদ্ধ তখন আর কি যদি করা হয়, তাহলে মানে কোনো রকম অ্যাসিডিক প্রোটন যদি না থাকে তাহলে কাপলিং হয়। আদারওয়াইজ ওএইচ গ্রুপ ওই এক্সচেঞ্জের বিনিময়ে তোমার তোমার দেয় না, কাপলিং দেয় না ওএইচ গ্রুপ সাধারণত। এইগুলো পড়ে নিবা। এখন হলো যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিসপেক্টটা আমি বলতেছিলাম যে ফার্স্ট অর্ডার মানে তখন n+1 রুল ভ্যালিড হবে। এই ডিফারেন্স ইজ ইন কেমিক্যাল শিফট ডিভাইডেড বাই জে ইজ গ্রেটার দেন যদি বা ইকুয়াল যদি 10 হয়, তখন n1 রুল ভ্যালিড হয়। যা অন্য ক্ষেত্রে আবার হয় না। এখন এই তোমার এই যে বাইনোমিনাল উপপাদ্যের সাহায্যে যে এরকম এক্সপ্রেশন করলে যে আমরা প্রাচুর্যটা করতে পারি। কিন্তু সেকেন্ড অর্ডার বা উচ্চ ক্রম হায়ার অর্ডার বর্ণালী কখন হয়? তখন যেমন AMX, ABC, A প্রাইম, B প্রাইম, ABCD এইসব স্পিনের ক্ষেত্রে তখন খুব জটিল হয়ে যায়, তখন 12টা থেকে 15টা সিগন্যাল পাওয়া যায়। সেটার উদাহরণ আমরা এখন দিব। অ্যানালিসিস অফ NMR স্পেকট্রাম। দেখো এইখানে এই আচ্ছা যৌগটা আছে, এই CH গ্রুপটা কেমিক্যাল সুইট বেশি হবে এই মিথাইল প্রোটনের সঙ্গে কাপলিং হওয়াতে 4টে পেলাম লাইন। আর CH3টা আমার একটা ডাবলেট দেবে, যেখানে যেহেতু একটা প্রোটন আছে, এখানে 1+n+1 রুল। এইখানে দেখো ফ্লোরিন এবং প্রোটন দুটাই কিন্তু নিউক্লিয়ার অ্যাক্টিভ নিউক্লিয়াস, সুতরাং কাপলিং হবে, এটা সিজ অবস্থায় এটা হবে, আর এটার সঙ্গে এই ফ্লোরিনের সঙ্গে তোমার এই ট্রান্স কাপলিং হবে, সুতরাং এখানেও কিন্তু কাপলিং পাওয়া যাবে। আচ্ছা, এখন এক্ষেত্রে দেখো এটা নাইট্রো গ্রুপ, এটা ওএইচ গ্রুপ আছে, এই যে HA, HX, হ্যাঁ, এই দুটো প্রোটন কিন্তু এক নাই, এটা এনভায়রনমেন্ট নাইট্রো গ্রুপ আর এখানে ওএইচ গ্রুপ। এখানে এইটা আর এইটা একই, এনভায়রনমেন্ট নাইট্রোজেন নাইট্রো গ্রুপ আছে, এটাও একই রকম। সেই জন্য আমরা এই দুটোকে করি কি ইকুইভ্যালেন্ট ধরি, কিন্তু প্রথমে আমরা H প্রাইম ধরি, যে এটা ভিন্ন হতে পারতো কিন্তু ভিন্ন কিন্তু না, ইকুয়াল। আবার এটাও তাই ইকুয়াল। এই সমস্ত ক্ষেত্রে এবি সিস্টেম মানে যখন AX সিস্টেম মানে এর সঙ্গে যখন কাপলিং করে এটা ডাবলেট দেবে, এ একটা ডাবলেট দেবে। এক্সটা কখন ধরা হয়? যখন কেমিক্যাল শিফট একটু বেশি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এই 3টা প্রোটন আছে এনভায়রনমেন্ট, তাহলে তাহলে আমরা এখানে দেখতেছি যে এই দুটা ইকুইভ্যালেন্ট আর এই সেক্স ভিন্ন। আবার এখানে দেখো নাইট্রো গ্রুপ, এখানে ওএইচ গ্রুপ আছে, তার মানে এক্স সিস্টেম হচ্ছে কাপলিং কোনটাই সমান হবে না, এখানে বলা আছে, পড়ে নিবা, এমন কঠিন না, আমাদের অনেক লম্বা সিলেবাস, আমাদের অনেক পড়তে হবে। এখানে দেখো এই সিস্টেমে এটা ট্রান্স অবস্থানে আছে, তাহলে আমাদের এক্স সিস্টেম হলো
মানে দুটো কেমিক্যাল শিফট তফাৎ হলে তো আমরা এক্স সিস্টেম, আর যদি কাছাকাছি হয় তখন এবি বলি। দেখো এটা আর এটা এবি, আর এটার মধ্যে এক্স। তারপরে এখানে দেখো তোমার এ এক্স টু, মানে মিথাইল গ্রুপটা আমরা এক্স ধরলাম, আর এনএস টু তাহলে এ, আর এটা হলো এক্স টু, দুইটা যেহেতু মিথাইল গ্রুপ আছে। সিমিলারলি এইটা যদি এরকম ইপক্সাইড হয় তাহলে আমাদের প্রোটন আছে এইটা এইটা এইটা, তিনটে প্রোটন আছে। তাহলে এবিএম সিস্টেমেরটা তিনটা নিউক্লিয়াস, এবং এখানে এ এর সঙ্গে কাপলিং করবে, সেটা আবার ফার্দার এর সঙ্গে কাপলিং করবে। তার মানে এক একটা প্রোটনের চারটে চারটে করে 12টা সিগন্যাল দিবে। এটা আর একটা সিস্টেম, এ টু এক্স থ্রি, এ টু হলো এইটা আর এক্স থ্রি হলো এইটা, আর এটা সিংলেট দিবে। আমরা একটা করে উদাহরণ যাব পরে। এখানে কি হবে, এটাও এবিএক্স সিস্টেম হবে। এখানে কি হবে, এ প্রাইম এক্স এক্স প্রাইম, এটাও ওইটাই, এ প্রাইম বি প্রাইম। এখানে নিচে কতিপয় আলোচনা করা হয়। এক্স সিস্টেম দেখো, এই যে তোমার ট্রান্সএনামিক অ্যাসিডের ক্ষেত্রে এইচ এক্স এর মান হলো 6.46, আর এইচ এ এত দূরে, কারণ এই যে ফিনাইল রিং আছে, ফিনাইল রিং এর যে আমরা বলেছিলাম যে ডিকাপলিং, এই সরি কি বলে, ডিশিল্ডিং হয়, ডিশিল্ডিং এর পরে সেখানে তার কেমিক্যাল শিফট অনেক বেশি হয়। এই ফিনাইল রিং এর কারণে দেখো 7.8 হয়ে গেছে। এ কাপলিং করছে কার সঙ্গে, এই এইচ প্রোটনের সঙ্গে। আর কার্বক্সিলিক অ্যাসিডের ভ্যালু, এটা আমরা বলছিলাম লেভাইল প্রোটন, এটা 10-এর উপরে 11.8 পাওয়া গেছে। এখানে স্কেলে 8 দেওয়া হয়েছে, কিন্তু কম্পিউটারে ই করে এক্সপানশন করে এই উপরে রেকর্ডিং করা হয় সিগন্যালগুলো। সুতরাং আমরা দেখলাম যে এক্স স্পিন সিস্টেমে ভ্যালু দূরে দূরে, এই এত তফাৎ বলে এক্স সিস্টেম। এখানে পড়ে নেবা। এখন যদি আমি এক্স সিস্টেমের হাইট কিন্তু ইকুয়াল 1:2, এই 1:1, দেখো যদি ডিফারেন্স 10 হয়, আর যদি এই ডেল্টা ডিফারেন্স জেড থেকে যদি কমে যায় তো 8 হয়ে যায়, তখন দেখো এই হাইটটা, মাঝেরটা হাইট বাড়ছে আর আশের পরেরটা কমতেছে। তারপরে যখন আরো ডিফারেন্স হচ্ছে, আরো বাড়তেছে, শেষ পর্যন্ত যখন ডিফারেন্স 0 হয়ে গেছে, ডেল ডেল ডেল্টা ডিভাইডেড বাই জে ইকুয়াল টু 0, তখন আমরা এ টু একটা সিংলেট পাবো। এই ছবিটা খুব সুন্দরভাবে বুঝবা যে এক্স থেকে এ বি তে কনভার্ট হয়ে যায়, এ বি থেকে এ টু তে কনভার্ট হয়। এখানে এ বি স্পিন সিস্টেমের অনেক উদাহরণ দেওয়া আছে। এটা এ বি মানে ডাবলেট ডাবলেট হবে, এটাও ডাবলেট ডাবলেট হবে, এটাও তাই হবে, এ বি ডাবলেট ডাবলেট হবে। এইখানে এ বি ডাবলেট ডাবলেট, অনেক উদাহরণ এ বি সিস্টেমের। আর এক্স এর তো আগে দেখালাম, এটা আমরা পাওয়ার পয়েন্টে দেখাইছিলাম যে এই মিথাইল গ্রুপ প্রাইমটা হলো কেমিক্যাল শিফট একটু বেশি, দেখো 2-এর কাছে, আর এই মিথাইল গ্রুপটা 1-এর কাছে। এই জিনিসটা তোমাদের জাস্টিফাই করতে হবে কেন এটা হলো। কারণ হলো NH2 গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এইখানে যখন অর্থ পজিশন ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন ডেনসিটি বাড়লো, তার মানে শিল্ডিং হচ্ছে, ওই যে শিল্ডিং আমরা পড়াচ্ছি ডিশিল্ডিং, তার মানে ডেল্টা ভ্যালু তখন কমে গেল, এই জন্য এটা কম। আর এখানে নাইট্রো গ্রুপ টানতেছে, টানার পরে এটা এই বেনজিন রিং এর যে ইফেক্ট, সেটা কিন্তু এরপরে অনেক কমে গেল ওই উপরের মিথাইল গ্রুপে, সেই জন্য এর ভ্যালু বেশি। NH2 একটু ব্রড হিসাবে সাধারণত পাওয়া যায়, এই যে পাওয়া গেল। আর এইখানে এই এ বি সিস্টেমের মধ্যে এই এইচ এ আর এইচ বি, বি হলো এটা, কারণ মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং আবার অর্থ পজিশনে, সেই জন্য শিল্ডিং হচ্ছে ভ্যালু কম। এইচ এর ক্ষেত্রে সেটা ওখানে যদিও আসে, কিন্তু এই যে নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে থাকার কারণে তার একটা ইফেক্ট আছে, এই হাইড্রোজেনটা প্যারা টু নাইট্রো গ্রুপ, এই জন্য এটা এই হলো। এই রিজনিং গুলো তোমার ভালো বুঝতে হবে যে কোনটা কি। এখন যদি মনে করো এই কম্পাউন্ড দিয়ে বলা হলো যে এর স্পেকট্রাম, স্কেচ আউট দি এনএমআর স্পেকট্রাম অ্যান্ড গিভ রিজনস ফর দি কেমিক্যাল শিফট, তখন তোমার কিন্তু এটা কেমিক্যাল শিফট কত হবে অন্ত আন্দাজে কারা
মোটামুটি কারেক্ট হয়ে যাবে, নাহলে নম্বর পাইবা না। এবং এই মার্কিং করে কেন তফাৎ হলো ব্যাখ্যা দিতে হবে, যেভাবে আমি বললাম। এইচ বি এই কম, এটার কিন্তু মাঝখানের ভ্যালুটা, আর এইটারও মাঝখানের ভ্যালুটা হলো কেমিক্যাল শিট। পেন্সিল যেন পুরো টান দেওয়া। তাহলে এইচ বি সম্বন্ধে আমরা দেখলাম। তো এইচ বির একটা উদাহরণ হলো ছাদ ইফেক্ট বলে, রূপ ইফেক্ট, যে এই বিল্ডিং এ যেমন বিশেষ করে শীত প্রধান দেশের টাইলস দেওয়া থাকে, কারণ ঢালু ভাবে থাকে যাতে বরফ বৃষ্টি কিন্তু নেমে যেতে পারে, এদিকে এরকম নিচে থাকে। তার মানে এইরকম উপরে হাইট থাকে এবি সিস্টেমে, এই যে, কিন্তু এক্স এ কিন্তু সমান সমান থাকে। তাহলে এখানে অনুপাত সম্বন্ধে সব বলা আছে, পড়ে নিবা। এখন কিভাবে ক্যালকুলেশন করা আছে দেখে নেবা, এটা এত ইম্পর্টেন্ট না, এটা তো থিসিস টিসিস করার সময় তখন প্র্যাকটিক্যালি করতে হয়। তবে ডাবলেট 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 অফ ডাবলেট হয় কখন, যেটা আমরা বলেছিলাম যে ডাইস্টেরিওটপিক যদি হয়, মানে ইকুইভ্যালেন্ট না হয়, তাহলে ডিডি বলে, ডাবলেট অফ ডাবলেট, মানে কোয়ার্টেট না কিন্তু, কারণ ডাবলেটের হলো হাইট হলো 1:1, আর এটা আরেকটা 1:1 হতে হবে। আর যদি আমরা কোয়ার্টেট হতো, চারটে লাইন ঠিকই, তাহলে 1:3:3:1 হতো। এটা তফাৎ, এই যে 1:1 নয়, 1:3:3:1 নয়, এটা পড়ে নেবো ভালো করে। আচ্ছা, তিন স্পিন সিস্টেম সম্বন্ধে পড়া হয়েছিল আমরা, পাওয়ার পয়েন্টে ছিল। এটা একটা উদাহরণ দেখো, এ বি এক্স সিস্টেম, এটা হলো এ বি টু সিস্টেম, 9টা সিগন্যাল পাওয়া যাবে, 12টা পাওয়া যাবে। এ বি এক্স সিস্টেমে 12 থেকে 14টা পাওয়া যাবে। তারপরে আরো দেখো, এ বি এক্স সিস্টেমে 12 থেকে 14, এবিএম এ 12টা। এটা খুব সিম্পল, কারণ একের সঙ্গে ডাবলেট ডাবলেট করে কোয়ার্টেট হবে। এ আবার তাই চারটে লাইন দেবে, এ আবার চারটে লাইন দেবে, আর এই ফিনাইল গ্রুপটা একটা সিগন্যাল দেবে। আবার থায়োফেনেরও দেখো, এ বি এক্স এবং এএম দুই সিস্টেম হতে পারে। যখন আমরা মেশিন বাড়াচ্ছি, মেগাহার্টজ বাড়াচ্ছি, তখন এ বি এক্স নয় এই সিস্টেমে চলে যাবে, তখন 12টা লাইন আসবে, আর ওখানে 14টা আসবে। এগুলো অনেক হাই ম্যাথমেটিক্যাল, আমরা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এনএমআর কিন্তু স্পেকট্রোস্কোপি অনেক ম্যাথমেটিক্যাল, এই যে কেমনে লাইন আসে এটা ক্যালকুলেশন করে এনার্জি। নর্মালি আমরা অর্গানিক স্পেকট্রোস্কোপিতে এগুলো করে না, কিন্তু যারা ফিজিক্যাল লাইনের লোক অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি করে তাদের ওই ম্যাথমেটিক্স আছে। তাহলে এএমএক্স সিস্টেম আমরা এটা দেখি, এই যে ভাঙে কিভাবে। এ থেকে চারটে, প্রথমে এক্স এর সঙ্গে ডাবলেট হয়, সেটা আবার এম এর সঙ্গে কাপলিং করে কোয়ার্টেট দিল, আবার এটাও এই সেমও চারটে লাইন দিল, এটাও টোটাল 12টা লাইন হয়। এই যেমন উদাহরণ আমাদের, খুব সুন্দর করে পড়বো এগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এইচ এক্স এম, এই যেমন স্প্রেড করে দেখছি তো, সব চারটে 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 12টা লাইন। আর অ্যালডিহাইডের গ্রুপের জন্য 9.5 কাছে 9.3 মতো একটা সিংলেট আছে, কারণ এর পাশে নাই সরাসরি, ওই দূরে আছে, কাপলিং মানে হয় না। এবিএক্স সিস্টেমের এখন উদাহরণ দেখো, এইরকম লাইন অনেকগুলো আসে, তার মধ্যে উদাহরণ হলো, এই যে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে তিনটে। তো এখানে দেখো, এখানে চারটে দিয়েছে, এখানে চারটে দিয়েছে, এখানে চারটে দিয়েছে, 12টা লাইন। আর এই মিথাইল গ্রুপ যেহেতু মাঝখানে ইয়ে আছে, ওইরকম ভাবে দেয় না। আর এই জায়গায় 8টা প্রোটন ব্রড হিসাবে পাওয়া যায়। তাহলে এবিসিও ওই কাছাকাছি 12টা লাইন দেবে, কিন্তু তফাৎ কি, দুটো লাইনের মধ্যে তফাৎ হলো যে দেখো, এই যখন এ বি সি হবে, এদের কেমিক্যাল শিফট ক্লোজ, আর এ বি সিক্স হলো বেশ দূরে, একটু দূরে, আর এই সেম আরো একটু দূরে। এই এই নোমেনক্লেচারটা করা হয়েছে, কেমিক্যাল শিফট ক্লোজ হলে এবিসি, আর এ বি এক্স হলো এই এ বিটা দুটো কাছে আর এক্সটা বেশ দূরে, আবার এ এম এক্স মানে এই তিনটাই দূরে, বোঝানো হয়েছে। এখানে পড়ে নেব এখন ভিনাইল অ্যান্ড অ্যালাইল যুগলায়ন, এটা বলে আমরা আজকে শেষ করব। এটা হলো ভাইনাইল গ্রুপ, তাহলে এর সঙ্গে কাপলিং করবে, এর সঙ্গে কাপলিং করবে, তাহলে তো ওই চারটে চারটে লাইনই পাবা। এটা সিএইচ3 গ্রুপের জন্য একটা, আবার অ্যালাইলের জন্য ওই একইভাবে এটার দুইটা গ্রুপ আছে, দুটো প্রোটন আছে, তার মানে n+1 রুল অনুসারে এটা হবে, প্রথমে এটা এটার সঙ্গে ডাবলেট হবে, সেই ডাবলেটটা আবার ট্রিপল দিয়ে গুণ হবে, তখন n+1 রুল, মানে ফার্স্ট অর্ডার স্পেকট্রাম থাকবে না। হ্যাঁ,
তো এখানে এই যে ভিনাইল অ্যাসিটেটে তাহলে 12টা যে হবে এই যে বুঝলাম। আর এই সিস্টেমে দেখো কত লাইন, এবিসি সিস্টেমে সিএস2 গ্রুপে হলো ডাবলেট হলো কেন, এই যে এই তোমার এখান থেকে ডাবলেট হলো সেটার সঙ্গে কাপলিং করছে এটার সঙ্গে, আর এই ট্রান্সের সঙ্গে তো হয় না। আর এখানে দেখো এতগুলো লাইন আছে, জটিল অবস্থা। 4 স্পিন সিস্টেমে এরকম হতে পারে, A2X2 A2B2 A প্রাইম S প্রাইম A প্রাইম, যেমন আমরা উদাহরণ দিই, এই যে এখন উদাহরণ দেওয়া আছে এইখানে দেখো, যদি ব্রোমিন হয় এক্স এখানে, আর এখানে হলো ওয়াই ও CH3 গ্রুপ, তাহলে কিন্তু এইটাই আমরা একটা ডাবলেট পাবো, আর এখানে আর একটা ডাবলেট পাবো, কারণ এই প্রোটন দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, আর এই ক্ষেত্রে ওই একই, এই যে প্রাইম আর ওটাও তাই, অনেক উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে কাপলিং কিভাবে হবে দেখানো আছে, লাইনগুলো কিভাবে হচ্ছে, যেমন এটার উদাহরণ, এই যে এইটা ভালো করে পড়বা। এই এই লাইনগুলো আসলে এক একটা কোয়ার্টেট আছে, ডাবলেট ডাবলেট হয়ে, আর এখানে ডাবলেট ডাবলেট হয়ে আর একটা আসছে, তার মানে এই ভ্যালুগুলো এই সে যেটা সেটা তোমার ভ্যালু একটু বেশি। হ্যাঁ, সে আর এক্স এর জন্য ভ্যালু একটু কম, কারণ হলো যে ও মিথাইল গ্রুপটা, ও মিথাইল গ্রুপ ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সেই জন্য একটু ডেনসিটি বাড়াতে একটু শিল্ডিং হবে, কিন্তু ব্রোমিন আবার টানছে, টানার কারণে তোমার এই দুটো প্রোটনের এইচে ডেল্টা এইচে সমান 7.25, এই জিনিসগুলো কিন্তু তোমার ভালোভাবে বুঝতে হবে। আবার এ প্রাইম বি প্রাইম সিস্টেমে দেখো, এটা একটা উদাহরণ দেওয়া আছে, এতগুলো লাইন পাবা। এগুলো কম্পিউটারের সাহায্যে ক্যালকুলেশন করা যায় যে ভ্যালু কততে আসবে। যারা রিসার্চের ছাত্র মাস্টার ডিগ্রিতে, তারা কিন্তু কেমড্র, এটা তোমার সফটওয়্যার আছে, সেখানে যদি স্ট্রাকচার রেখে দাও, তাহলে তারা এই প্রোটনের ভ্যালু কততে আসবে প্রেডিক্ট করে দিবে। আমাদের নতুন বিষয় হলো যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ইন দি কাপলিং কনস্ট্যান্ট। গত ক্লাসে আমরা কাপলিং কনস্ট্যান্ট দেখাইছি, মেকানিজম দেখাইছি, এবং J1 J2 J3 J4 J5 পর্যন্ত আছে। তো এই যে যুগলায়নের যে এর মাথায় যে মান যত কম হবে, তার কাপলিং কনস্ট্যান্ট তত বেশি হবে, দূরত্ব বেশি হলে কমে যাবে, তাই না? যেমন অর্থ কাপলিং বেনজিন রিংয়ে বেশি, 8 হার্টজ মতো, মেটা হলো 3 পর্যন্ত, প্যারাতে গেলে 0.2 থেকে হয়তো 0.89 পর্যন্ত, তার বেশি না। তো যুগলায়ন হলো যে কাপলিং কনস্ট্যান্টের যে ভ্যালু, যেটা হলো তোমার হার্টস, আর কেমিক্যাল শিফটের হলো যে ppm এ ডেল্টা। আগের বইয়ে টাও আছে, টাও ইজিক্যাল টু তোমার 10 মাইনাস ডেল্টা আর কি। এটা এখন আর কোন রিসেন্ট বই ব্যবহার করে না। তো যাই হোক, আমরা কেমিক্যাল শিফটের অনেকগুলো ফ্যাক্টরস দেখেছি, এখন আমরা দেখব কাপলিং কনস্ট্যান্ট ডিটারমাইনিং ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথম হলো যুগলায়িত পরমাণু সংকরণ, তার মানে হাইব্রিডাইজেশন অফ দি atoms involving the coupling constant, তার মানে কার্বন বা ফ্লোরিন বা ফসফরাসের সাথে উইথ প্রোটন। যুগলায়িত পরমাণুর বন্ধন কোণ বা ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই বন্ড অ্যাঙ্গেল বা ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা মোর ইম্পর্টেন্ট। আর বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ, পার্শ্ববর্তী পাই বন্ধনের উপস্থিতি, পার্শ্ববর্তী নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের উপস্থিতি, এবং প্রতিস্থাপক প্রভাব মানে ইলেকট্রোনেগেটিভিটি, এটা এতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। তো সুতরাং যুগলায়ন ধ্রুবক ব্যাখ্যা করা সহজ কাজ নয়, তবে যুগলায়ন ধ্রুবক অণুর আণবিক সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণালিমিতিক পরামিতি, মানে স্পেকট্রাল প্যারামিটারকে আমরা বাংলা হলো পরামিতি করে হিসেবে গণ্য করা হয়েছে। নিচে প্রোটন যুগলায়নের NH বিভিন্ন নিয়ামক সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হলো, যেটা হলো তোমার জেমিনাল কাপলিং এর যে 2 2 যে
এটা এই একই কার্বনের সাথে হাইড্রোজেন, এরম যদি হয় তাহলে এই প্রোটন প্রোটনের সঙ্গে যে কাপলিংটা সেইটা দেখো এই এবারে এইভাবে দেখানো যে J2 বলতে আমরা কি বুঝি। এখন এই জেমিনাল কাপলিং এর ভ্যালু নির্ভর করে hybridization of carbon, electronegativity of the substituent, আর পাই ইলেকট্রন ডেনসিটি যদি পাশে কোনো ডবল বন্ধন থাকে, আর HCH বন্ড অ্যাঙ্গেল। এখন এই যে হাইব্রিডাইজেশন দেখো, এইখানে sp3 হাইব্রিডাইজেশন, এখানে sp2 sp2, তো দেখা যাচ্ছে যে sp2-র দিকে যখন যাচ্ছি আমাদের তখন sp2 মানে s চরিত্র বাড়ছে, তো সেক্ষেত্রে এই হাইব্রিডাইজেশন sp2 হলে সর্বোচ্চ, sp3-তে -12.4 আছে। আমরা আগে গতকাল বলছিলাম যে J2-র ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ আর অন্যগুলো সব পজিটিভ। যাই হোক, এটা এত বেড়ে দেখো পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, এখন ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার। ইলেকট্রোনেগেটিভিটি হলো যে তোমার কার্বনের সঙ্গে OH আছে, OH এর ইলেকট্রোনেগেটিভিটি 3.5, কার্বনের 2.5 বা হাইড্রোজেন 2.5, সরি। আর তোমার যদি ক্লোরিন হয় তাহলে 3 আর ফ্লোরিন হলো 4, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি উপরের থেকে নিচের দিকে নামছে, ইনক্রিজিং। 2 যে ঋণাত্মক, তাহলে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বাড়ার সাথে সাথে J2 এর ঋণাত্মক মান কমে, অর্থাৎ এই কমা মানে হলো বাড়া, তাই না? এই যে এটাও যেমন বাড়ছে, এটা যেমন বাড়ছে। এখন ইথিলিন যৌগের ক্ষেত্রে দেখো, এখানে তোমার ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি, লিথিয়াম তো খুবই কম, সেখানে 7.1 হার্টস। এইখানে ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি হওয়াতে বৃদ্ধি তোমার এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন থেকে আরো এখানে বাড়ছে। তাহলে আমরা যেটু দেখতেছি যে ইলেকট্রোনেগেটিভিটি যত কমতেছে তখন এই ভ্যালু বাড়ছে, এটা মনে রাখতে হবে। সাইক্লোপ্রোপনের ক্ষেত্রে তোমার কিছু ভ্যালু এখানে দেওয়া আছে, ইলেকট্রোনেগেটিভিটির মান দেওয়া আছে, এবং এখানে দেখো এই দুটো প্রোটনের মধ্যে J2-র মান মাইনাস থেকে করে প্লাস হয়ে গেছে, মানে অনেক বাড়ছে, এখানে অন্যরকম বিষয়। যাই হোক, মৌলের গ্রাহিতা পাউলি অনুযায়ী এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আর একটা ফ্যাক্টর হলো পাই ইলেকট্রন ঘনত্ব। ডেনসিটি দেখো যে এটা হলো আমাদের কাপলিং কনস্ট্যান্ট, মাইনাসে দেওয়া আছে, আর পাই বন্ধনের সংখ্যা যত বাড়বে তখন এই ভ্যালু দেখো বাড়তেছে। সহজভাবে সব চিত্র দেওয়া আছে, একবার করে নেব। যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা মনোযোগ দিয়ে পড়তে হবে, সেটা আমি আসবো একটু পরে আসবো। ডায়াডাল অ্যাঙ্গুলার, এখানে ওই পার্শ্ববর্তী বন্ধনের সংখ্যা যত দিছে সেইভাবে ভ্যালু দেখা। চাকরির যোগের ক্ষেত্রে যে তোমার পাই বন্ধনের তলের মধ্যকার দ্বিতলীয় কোণ ডায়াডাল অ্যাঙ্গেল, সাইডে আমরা বলি করি সম্পর্ক বিদ্যমান। সেখানে দেখো এখানে এই একটা প্লেন আর একটা প্লেন, এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমরা নিউম্যান প্রজেকশনের ফর্মুলার মধ্যে এইভাবে দিয়ে সাই সমান এইটা, এইটা HAHB। তো এখানে এইটার ক্ষেত্রে আবার ওই রকম, এটা যদি দেখো 20 ডিগ্রি, এখানে দেখো 74 ডিগ্রি, এরকম। এখন দেখা যাচ্ছে যে তোমার এই দেখানো, আচ্ছা এখানে দেখানো যাচ্ছে যে অরবিটালে একই দিকে থাকায় 20 ডিগ্রি, সাইক্লোহেক্সানন এই গ্রুপ থাকায় 74 ডিগ্রি, এটা দেখানো হলো। দ্বিতলীয় কোণ থিটা 0 ডিগ্রি থেকে 30 পর্যন্ত J2 কমতে থাকে, আর 30 ডিগ্রি থেকে উপরে যত বাড়বে J2 বাড়তে থাকে, এবং 90 এর সর্বোচ্চ, 90 ডিগ্রি হইতে আবার কমতে থাকে। এইভাবে
এইখানে এই গ্রাফের সাহায্যে দেখা হয়েছে। 90 থেকে আবার কমতে থাকে, এই কমতেছে, এই ভ্যালু এইখানে উপরে দেওয়া মানে বাড়ছে, আবার এটা বাড়ছে, এই একটা সম্পর্ক আছে। আর কতিপয় চাকরিক যৌগের প্রোটনদ্বয়ের মধ্যকার কোণ থিটা, বন্ড অ্যাঙ্গেল, এটার উপরেও নির্ভর করে কিছুটা। যেমন এখানে দেখা যাচ্ছে যে ভ্যালু এরকম যাচ্ছে, এই ক্ষেত্রে এরকম, এই ক্ষেত্রে এরকম। চাকরিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে চাকরিকের আকার n যত বাড়ে কোণ তত কমে, এটা তো তোমরা জানো। সাইক্লোপ্রোপেনের সবচেয়ে কম, কম 60°, আর বাকি কাজ রিং বাড়তে 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 থাকে, ততই কমে। তাই চাকরিক ইথারের বেলায় ঠিক তার উল্টো হয়। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এইটা, ভিসিনাল যুগলায়নের সঙ্গে যে নিয়ামক সেটা হলো তোমার এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল মেন ইম্পর্টেন্ট। তবে এখানে অনেকগুলো ফ্যাক্টরই আছে, বন্ধন, বন্ড লেংথ, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, বন্ধন কোণ, প্রতিস্থাপক ইলেকট্রন গ্রাহিতা মানে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে এখানে সবগুলো দেখা আছে না ছবি। এই যে এই একটা প্লেন, এদের সঙ্গে একটা প্লেন, এইটা হলো এই যে এটা হলো আমাদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল, আর এটা হলো বন্ড লেংথ, এটা হলো বন্ড অ্যাঙ্গেল, আর ইলেকট্রন গ্রাহিতা মানে আর সাবস্টিটিউয়েন্টের ইলেকট্রোনেগেটিভিটি। এই চারটে ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এখন আমরা এইটা খুবই ইম্পর্টেন্ট হলো কার্প্লাস সমীকরণ, ইকুয়েশন। কার্প্লাস একজন ভদ্রলোক বিজ্ঞানী, উনি ভ্যালেন্স বন্ধন গণনার দ্বারা কার্প্লাস ও দ্বিতীয় কোণের মধ্যকার সম্পর্ক সমীকরণ দ্বারা প্রকাশ করেন। সেটাই হলো তোমার এই কার্প্লাস ইকুয়েশন। J3 is equal to 8.5 cos square theta minus 0.28। এই ইকুয়েশনটা ভ্যালিড হলো যখন তোমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 থেকে 90° পর্যন্ত। আর এই ইকুয়েশনটা আবার চেঞ্জ হয়ে যাবে, 9.5 হয়ে যাবে কখন, যে 90 থেকে 180° পর্যন্ত। মনে করো পরীক্ষার সময় জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ কার্প্লাস ইকুয়েশন, তখন তুমি বলবো যে কার্প্লাস ইকুয়েশন এই দুইটা। কার্প্লাস ইকুয়েশন হলো এই, যেটা তোমার ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সঙ্গে কজের সঙ্গে কজ স্কোয়ার ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সাথে এই কাপলিং কনস্ট্যান্ট J3 এর সঙ্গে সম্পর্ক প্রকাশ করে। হ্যাঁ, দুটো দ্বারাই। এখন এই ইকুয়েশনের ভ্যালু অনুসারে একটা গ্রাফ প্লট করেন উনি, সেইটা হলো দিস ইজ কার্প্লাস কার্ভ গ্রাফ। কার্প্লাস কার্ভ বা গ্রাফ, কার্ভই বলা। এখানে দেখো, এখানে এই ধরো 8.5 হার্টস মতো আছে। যত তোমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কমতেছে 0 থেকে বেশি, যত বাড়তেছে কমতে কমতে, এখানে এটা হলো 90°। 90°তে তোমার 0, কাপলিং কনস্ট্যান্ট নাই। তারপরে আবার ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন বাড়তেছে 90°তে বাড়তে 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 দেখো এখানে এই অবস্থা। তার মানে এইটার থেকে এইটার মধ্যে বেশ তফাৎ আছে, কিন্তু এই 180°তে সর্বোচ্চ, 0তে তার থেকে একটু কম, আর এইগুলো মাঝামাঝি, আর 90°তে একদম 0। তাহলে এই কার্ভ এবং ইকুয়েশন দুটো, এই কার্ভ থেকে কি দেখা যায়, J3 এর মান 0 থেকে 180°তে সবচেয়ে বেশি, আর 180তে J3 এর মান হলো 0 হইতে 2 থেকে 4 হার্টজ বেশি। অর্থাৎ এই J3 180 গ্রেটার দেন J3 0। আর 0 হতে যতই বাড়তে থাকে J3 এর মান ততই কমতে থাকে, এবং যে তোমার থিটা যখন 90° হয় তখন 0, এবং পুনরায় 90 থেকে যতই বাড়ে এইটা বাড়তে বাড়তে সর্বোচ্চ হয় 180। এই হলো এই ইকুয়েশন এবং এই কার্ভের ব্যবহার, এই ইন্টারপ্রিটেশন। এখন এর ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ কার্প্লাস ইকুয়েশন বা কার্প্লাস কার্ভ।
কার্পলাস সমীকরণ এবং কার্ভ দ্বারা বিভিন্ন শ্রেণীর যৌগের J3 মান কত হবে সে সম্বন্ধে প্রিডিকশন পাওয়া সম্ভব যদি ওই যৌগের এই থিটা মান জানা যায়। যেমন সাইক্লোহেক্সেন জাতকের এই অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল, ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল অথবা তিনটে মান আমরা নির্ণয় করতে পারি। যেমন দেখো কিভাবে, এই হলো সাইক্লোহেক্সেনের কনফরমেশন। এখন এই এইচটা অ্যাক্সিয়াল, এটা অ্যাক্সিয়াল, তাহলে এইটার আমরা ভ্যালু বের করে দেখি যে এটা 9 হার্টজ, কারণ তখন তোমার এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল হলো সর্বোচ্চ 180 ডিগ্রিতে হাইয়েস্ট, তাতে আমরা এটা পাই। যদি আমরা ওটা নিউম্যান পজিশন নিয়ে গেছি যে ইকুয়েটোরিয়ালের মধ্যে যদি হয় তখন বন্ড অ্যাঙ্গেল হলো 60 এবং সেই 60-এর ভ্যালু 1.8, হ্যাঁ, প্রেডিক্টেড ভ্যালু হলো 2.5, আর সেখান থেকে আমরা একটু কম। তাহলে আমরা বুঝলাম J3 অ্যাক্সিয়ালের সর্বোচ্চ, তারপরে আর সমান হলো এ, হ্যাঁ, এই হলো সর্বোচ্চ এবং একই ভ্যালু, কিন্তু সর্বোচ্চ হলো ডাইঅ্যাক্সিয়ালে। এখন আমরা সবসময় এটা কোশ্চেনে ব্যবহার করি যে ডি গ্লুকোজের আলফা এবং বিটা কনফরমেশন আছে। আলফাটি গ্লুকোজের এই 1 কার্বনের ওএইচ গ্রুপটা অ্যাক্সিয়াল পজিশনে, এই হাইড্রোজেনটা ইকুয়েটোরিয়াল পজিশনে। তাহলে আমরা যখন J3 কাপলিং দেখবো, এটা ইকুয়েটোরিয়াল, এটা অ্যাক্সিয়াল, এই যে, হ্যাঁ, তো সেজন্য আমরা বললাম 3GeA, এটা পাওয়া যায় 3 হার্টজ। আর এখানে যখন বিটা গ্লুকোজে যাচ্ছি, দেখো এই হাইড্রোজেন দুটোই অ্যাক্সিয়াল, তাহলে এই ভ্যালুটা আসে এই যে J3A 7.4 হার্টজ, তার মানে এটা বেশি। তাহলে আমরা কাপলিং কনস্ট্যান্টের সাহায্যে দুটার মান অতি সহজে বুঝতে পারি কোন কনফরমেশন। এই এর ভ্যালু কম দেন এ। আরেকটা প্যারামিটার হলো কেমিক্যাল শিফট। কেমিক্যাল শিফটে আমরা এই যে অ্যানাইসোট্রপি ইফেক্ট বলছিলাম, সেখানে যে জিনিসটা আসে যে এই ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন যেটা আছে এই 1 নম্বর কার্বনে, এটা ইকুয়েটোরিয়াল পজিশন, এটার ভ্যালু সবচেয়ে বেশি 5.22 ppm। আর এইখানে যখন অ্যাক্সিয়াল পজিশনে হাইড্রোজেন চলে গেছে, তার ভ্যালু কম, এই যে ডেল্টা এইচএস 4.63। তাহলে আমরা আলফা এবং বিটা কনফরমেশন অফ ডি গ্লুকোজের ডিটারমাইন করি দুইটা প্যারামিটার দ্বারা। একটা হলো কেমিক্যাল শিফট, যে 5.22, এখানে এটা বেশি যেহেতু ইকুয়েটোরিয়াল পজিশনে, এটা অ্যাক্সিয়াল আছে কম। আর হলো কাপলিং কনস্ট্যান্ট, যার কেমিক্যাল শিফট বেশি তার কাপলিং কনস্ট্যান্ট কম, 3 হার্টজ, আর এটা 7.4 হার্টজ, কারণ একটা হলো 60 ডিগ্রি, একটা 80 ডিগ্রি গেল। তাহলে এই দুটো খুবই বুঝে শুনে ভালো করে লিখবে, এখানে লেখা আছে দেখবা, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা অ্যাপ্লিকেশন হলো সিজ এবং ট্রান্স কনফিগারেশন। তোমরা স্টেরিও কেমিস্ট্রি যখন পড়ছো তখন আমরা বলছিলাম কিন্তু যে এই স্পেকট্রোস্কোপিক্যালি এটা এই করে ডিফারেন্সিয়েট করা যায়। এই যে এটার ক্ষেত্রে ভ্যালু হলো J3 ইজ গ্রেটার দ্যান J3, কারণ ট্রান্সের যে ভ্যালু দেখো, সিজের হলো 7.10 হার্টজ, আর ট্রান্স চলে গেল 12 থেকে 18 হার্টজ। এটা এই অ্যাসিড যদি আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে 12.3 হার্টজ, আর যখন ট্রান্স হয়ে গেছে 15.8, কত তফাৎ। তাহলে এই বিষয়টা ওই কার্পলাস ইকুয়েশন এবং কার্ভ থেকে আসে, কারণ হলো সিজের হলো 0 ডিগ্রি ডায়াডাল অ্যাঙ্গেল আর ট্রান্সের হলো 180, সেই জন্য এই বিষয়টা ঘটছে। এর সঙ্গে বন্ধন দৈর্ঘ্য আছে ইত্যাদি ইত্যাদি, এইগুলো পড়ে নিও, তো ইম্পর্টেন্ট নয়। তোমার ইম্পর্টেন্ট হলো আলফা বিটা গ্লুকোজ কিভাবে কনফরমেশন ডিফারেন্সিয়েশন করা হয়, সিস ট্রান্স আইসোমার কিভাবে ডিফারেন্সিয়েশন করা হয়, এটি তো খুবই ইম্পর্টেন্ট। এখানে অন্যগুলো আছে অনেক লেখা, পড়ে নিও। এটা ইফেক্ট
তোমার কোণের প্রভাব ইত্যাদি ইত্যাদি, ওগুলো আমরা পরীক্ষায় খুব একটা দিচ্ছি না। এখন ইফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি যদি এরা অলিফিনি হয়, তাহলে দেখো এখানে হার্টস এখানে কমতেছে আর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়তেছে। ঠিক আছে, উল্টা। এটা পড়ে নিও। ইকুয়েশনটা হলো যে থ্রি টার্মসের ক্ষেত্রে ডিফারেন্সেস ইন ডেল কি বলে ইলেকট্রোনেগেটিভিটি, আর এক্ষেত্রে ইকুয়েশন হলো এইটা। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল, এটা কনফরমেশনের আবার OH OCH3, এখানে একই তোমার অক্সিজেন সাবস্টিটিউয়েন্ট, তার হলো ইলেকট্রোনেগেটিভিটি এক, কিন্তু অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল হলো 5.0, কিন্তু ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল এক্ষেত্রে একটু কম, একটু কম। আবার এখানে দেখো এটা যদি গস ফর্মে হয় তাহলে 5.5 থেকে 1 হার্টস, এই 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 এতগুলো ইলেকট্রন কি বলে সাবস্টিটিউয়েন্টের উপরে নির্ভর করে। কিন্তু অ্যান্টি হলে তখন কিন্তু ভ্যালু আরো কম, আর এক্ষেত্রে গসের ক্ষেত্রে বেশি। সুতরাং কনফরমেশনের এই লক্ষ্য করা যায় আর কি। এখন কাপলিং কনস্ট্যান্ট অফ প্রোটনস টু আদার নিউক্লিয়াই, সেক্ষেত্রে তোমার যদি হাইড্রোজেন এবং ফ্লোরিনের হয় তাহলে দেখা যায় যে এর ভ্যালু 9 হার্টস। হ্যাঁ, আর যদি CF এখানে আরেকটা দেওয়া আছে ফ্লোরিন NMR এর যে ভ্যালু, সেটাও দেখা যায় যে 9 হার্টস। এটা 60 মেগাহার্টজ NMR এ মাপা হয়েছে প্রোটন NMR এ, প্রোটন HF। আর এখানে তোমার ফ্লোরিন, ফ্লোরিনের মধ্যে সেটা অনেক বেশি। ফ্লোরিন হাইড্রোজেনে প্রোটনের মধ্যে 9 হার্টস, কিন্তু ফ্লোরিনের মধ্যে 56.4 হার্টস। এখানে আর একটা কম্পাউন্ড দেওয়া আছে যে এর তোমার কাপলিং কনস্ট্যান্ট কি হবে, কাপলিং প্যাটার্ন বলা হয়েছে। সেখানে তার যেহেতু ত্রিপদী হলে 1:2 হবে, কার্বন 13-এর যেহেতু 1/2, সুতরাং কাপলিং কনস্ট্যান্ট কার্বন 13-এর সাথে হবে, এবং সেই অনুসারে তোমার ওই N+1 রুল অনুসারে কাপলিং পাওয়া যাবে। এখন যদি স্পিন এর মান 1/2 থেকে বেশি হয়, তাহলে যদি যেমন ডয়টেরিয়ামের ক্ষেত্রে যে 2D NMR আমরা কিন্তু মাপি, এই যে 2D 2 প্রোটন ডয়টেরিয়াম NMR বলে, সেখানে এর মান ডয়টেরিয়ামের 1, তাহলে গুণ করলে 3, তাহলে 3টে লেখা পাওয়া যাবে। যেটা আমি গতকালকে বলছিলাম যে ক্লোরোফর্ম, ডয়টোরেটেড ক্লোরোফর্মের 3টা ভ্যালু পাওয়া যাবে 1:1:1, এই ভ্যালু পাওয়া যায়। এটার মান সাধারণত 77, 78 ও 79। হ্যাঁ, আর তোমার NH এর সিগন্যাল হতে পারে নাইট্রোজেন 14 হলো NMR অ্যাক্টিভ, হাইড্রোজেন ও প্রোটনও তাই, এর সঙ্গে কাপলিং হয়ে এইরকম প্রশস্ত আসে। এটা বোঝাই যায় যে এটা NH প্রোটন বা OH প্রোটন, এগুলো একটু ভিন্ন ধরনের হয়। কিন্তু এই প্রশ্নটা যে CdCl3-তে কেন ট্রিপলেট আসে, এই এর মান 1 বলে ডয়টেরিয়ামে, কিন্তু ক্লোরোফর্মে আমরা প্রোটন NMR-এ দেখি একটা সিগন্যাল 7.27-এ, সেটা হলো অর্ডিনারি ক্লোরোফর্মের কারণ। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করবো। এতক্ষণ তো কাপলিং মানেই জটিলতা, শুধু অনেক রেখা পায়। আমরা এই স্পিন ডিকাপলিং একটা টেকনিক, কাপলিং আমরা হইতে দিব না। এর উদ্দেশ্য হলো যে কাপলিং এর কারণে অনেক জটিল, অনেক লাইন মাল্টিপ্লিসিটি পায়, এগুলো আমাদের অনেক সময় সিগন্যাল
আইডেন্টিফিকেশন করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য নতুন পদ্ধতি টেকনিক হলো এই স্পিন ডিকাপলিং বা ডবল রেজোন্যান্স। কারণ প্রথমে তো আমরা স্পেকট্রাম মাপবো স্যাম্পল দিয়ে, একটা রেজোন্যান্স কন্ডিশনে আমরা আনলাম, আনার পরে আমরা যখন ডিকাপলিং করব তখন একটা হাই এনার্জি আর একটা তোমার এনার্জি রেডিয়েশন ওখানে দিব, সেই জন্য নাম হচ্ছে ডবল রেজোন্যান্স। দিয়ে করব কি, ওটা এমন জোরে উপরে উঠাই দেবো হায়ার এনার্জি স্টেটে, যাতে ওর সাথে কাপলিং করতে না পারে। তো না করতে পারে এই জন্য কি, আমাদের এনএমআরটা নেওয়া আসলে কিন্তু ক্যামেরায় ছবি তোলার মতো। আমরা যদি অত্যন্ত ফাস্ট দ্রুত ট্রেনে চলে যাই, তাহলে কিন্তু আমরা একটা পিকচার সুন্দরভাবে নিতে পারবো না, কিন্তু স্লোলি যদি ট্রেনটা যায় সুন্দর ছবি আসবে। তো এনএমআর এর সিগন্যাল আসা মানে ওইরকম ক্যামেরাতে ছবি তোলার মতো। এখন আমরা এনার্জি, এই যে আরেকবার রেজোন্যান্স, কি বলে ডবল রেজোন্যান্স বলতেছে, মানে হায়ার এনার্জি যখন দিব তখন আর ও নিজেই কোনো সিগন্যাল দিবে না এবং অন্যের সঙ্গে কাপলিং করারও কোনো সুযোগ পাবে না। যেমন এখানে উদাহরণ দেখো, এই এখানে একটা এক্স সিস্টেমের একটা ডাবলেট আমার আছে, কেমিক্যাল শিপটা মাঝখানে হয়, আমরা আগেও বলছিলাম। আর এখানে হলো এক্স এর ভ্যালু এখানে আছে, মাঝখানে আমার কেমিক্যাল শিপ। এখন আমি এই যে ওমেগা 2 দিতেছি, মানে ডবল রেজোন্যান্স করতেছে, মানে হাই এনার্জি আমরা আবার রেডিয়েশন করতেছি, করলে এখানে কোনো সিগন্যাল নেই, ভ্যানিশ হয়ে গেছে। এখন ভ্যানিশ তো হয়ে গেছে, ওই ডাক সিম্পলিফিকেশন হয়ে গেছে, ওখানে একটা সিংলেট পাবো, কারণ ও তো কাপলিং করার সুযোগ নেই। ওই এক্স প্রোটন একাই একটা সিগন্যাল দেবে, কারণ এর দফা ছেড়ে দিচ্ছে, আমরা উপরে হাই উপরে এনার্জি তুলে দিছি দোতলায় চারতলায়, ও এর সঙ্গে ইন্টারাকশনের কোনো সুযোগ পায়নি। আবার এইখানে যদি আমরা এই কেমিক্যাল শিফটের এই জায়গায় হাই রেডিয়েশন দিই, তাহলে এ ভ্যানিশ হয়ে গেছে, এ এ শুধু একটা সিগন্যাল দেবে। বোঝা গেল না? খুব সোজা তো। বুদ্ধিটা হলো যে আমি এই সুযোগ দিব না, কাপলিং না করে ও ভ্যানিশ করবে, একবার এখানে ভ্যানিশ করবো, ও সিংলেট দিবে, এখানে ভ্যানিশ করলে রেডিয়েশন দিলে এ সিংলেট দিবে। তাহলে এই হলো পদ্ধতি, ডিকাপলিং এর পদ্ধতি। এখন ডিকাপলিং তোমার দুই ধরনের আছে, একটা হলো ডিকাপলিং দিয়ে করবে কি স্যার? হ্যাঁ, ডিকাপলিং মানে হলো যে এটা আমি কাপলিং করতে দিব না, স্পেকট্রাম সিম্পলিফাই করব। আমি সামনে দেখবো যে জটিল স্পেকট্রাম কিভাবে আমরা সিম্পলিফাই করে ফেলেছি। এখন তুমি কি বলতে চাচ্ছিলে বলো। জি স্যার, উত্তর পাইছি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো ডিকাপলিং নানান ভাবে হতে পারে। একটা হলো হোমো নিউক্লিয়ার ডিকাপলিং, হেটারো নিউক্লিয়ার ডিকাপলিং। হ্যাঁ, তো হেটারো মানে মনে করো প্রোটনের সঙ্গে কার্বন 13, প্রোটনের সঙ্গে ফ্লোরিন, এগুলো হলো আইসোটোপের উপরে নির্ভর করতে। এখন যখন আমরা ডিকাপলিং করি তখন এই চিহ্ন ব্যবহার করি, এটা মানে প্রোটন প্রোটন ডিকাপলিং, তার মানে তোমার এই হোমোনিউক্লিয়ার স্পিন ডিকাপলিং, এটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া হয়েছে এইভাবে লিখে। আর যখন আমরা কার্বন 13 এভাবে ধরেন হেটেরোনিউক্লিয়ার ডিকাপলিং, তা আমরা এই দুটো পদ্ধতি সাধারণত কাজে লাগাই। কার্বন 13 যখন আমরা পড়াবো চ্যাপ্টারে, আগে ভিন্ন ভিন্নভাবে তোমার আলোচনা করবো। এখন আমাদের অ্যাপ্লিকেশন কি, স্পিন ডিকাপলিং এর সুবিধা কি, কেন জৈব যৌগের জটিল বর্ণালী বিশ্লেষণে বর্ণালীর ব্যাখ্যার জন্য বীজগণিতকরণ কলাকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন সিম্পলিফিকেশন অফ কমপ্লেক্স স্পিন মাল্টিপ্লেক্স, যৌগালয়নের ধ্রুবকের আপেক্ষিক চিহ্ন, ওই যে রিলেটিভ সাইন, আমরা কোনটা পজিটিভ নেগেটিভ সেটা বোঝা যায়। আর অতি সঠিকভাবে রাসায়নিক স্থানান্তর, হাইলি অ্যাকুরেট ডিটারমিনেশন অফ কেমিক্যাল শিফট। আর লুক্কায়িত বিশেষণের মানে লোকেশন অফ হিডেন অ্যাবজর্পশন, অনেক সময় এমনভাবে একটার পর আরেকটা মিশে থাকে যে বোঝা যায় না যে ওখানে যে আরেকটা প্রোটনের সিগন্যাল আছে এই মাল্টিপ্লেটের মধ্যে লুকিয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট এগুলো। দুই বা ততোধিক যৌগায়িত নিউক্লিয়াস গ্রুপ ধ্রুবকের আন্তঃসম্পর্ক নির্ধারণ, এ আরেকটা হলো মাধ্যম দ্রুত রাসায়নিক বিনিময় প্রক্রিয়ার ইনভেস্টিগেশন অফ মডারেটলি র্যাপিড কেমিক্যাল এক্সচেঞ্জ রিঅ্যাকশন। দেখা গেছে যে এনএমআর এর বেসিসে যখন ডিকাপলিং ছিল না,
তখন মলিকুলের একটা স্ট্রাকচার দিয়েছে, পাবলিশ করছে পেপারে। যখন ডিকাপলিং এই টেকনিক আসলো, সেই স্ট্রাকচার আবার মডিফাই করতে হচ্ছে না, ওটা ভুল ছিল, ব্যাখ্যা ছিল যে ওর মধ্যে অন্য বিষয় ছিল। তো এখন একটা উদাহরণ দেই আমরা কিভাবে সিম্পলিফাই। এই কম্পাউন্ডার ফারফিউরালডিহাইডের তোমার ফারফিউরাল বলা হয় যে 2 পজিশনে ফিউরানের অ্যালডিহাইড গ্রুপ আছে। তো এখন আমরা আগে প্রোটন এনএমআরটা দেখে নিই। এই অ্যালডিহাইড একটা সিংলেট দিবে 9.68 এ। আর কালকে যে বলছিলাম AXM সিস্টেম, এখানে এখানে ডাবলেট ডাবলেট দিবে, এটা ডাবলেট ডাবলেট দিবে, এটা ডাবলেট ডাবলেট দিবে। টোটাল 12টা লাইন আছে, আমরা আবার স্পেকট্রামটা এখানে দেখাচ্ছি। তো এর ভ্যালু হলো 7.28, এটাও 7.28, কিন্তু এটা 7.68। কিন্তু এইটার কাপলিং কনস্ট্যান্ট দেখো 1.6 হার্টজ, আর এটা হলো যে 3.6 হার্টজ, এটা এই যে সিজ পজিশনে আছে। হ্যাঁ, এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে এবং স্পেকট্রাম দেওয়া আছে। এখন আমি করব কি, সিম্পলিফিকেশন করব। আমি এই জায়গায় ওই ডবল ইরাডিয়েশন করলাম, মানে ওমেগা 2 দিলাম। দেওয়ার ফলে হবে কি, এ তো কোনো সিগন্যাল দেবে না, এটা ভ্যানিশ হয়ে গেছে, দেখছো নাই। এখন ও যেহেতু এর সঙ্গে কাপলিং করতে পারে না, এই যে, তাহলে এইটা আর এইটা করবে, তাই না? করে হলে এই একটা ডবলেট দিবে, ও একটা ডবলেট দিবে, কত সিম্পলিফিকেশন হয়ে গেল। এভাবে আমি যখন এখানে ইরাডিয়েশন করবো, এটা ভ্যানিশ হয়ে যাবে, এই জায়গায় একটা ডবলেট পাবা, এখানে একটা ডবলেট পাবা। আবার এখানে যখন ইরাডিয়েশন করবা, এখানে ভ্যানিশ হয়ে যাবে, এই একটা ডবলেট দেবে, এই একটা ডবলেট দেবে। দেখো এটা পরীক্ষায় প্রায় আসে, যে এটা বলবে যে এইটা ফারফিউরালের নর্মাল তোমার এনএমআর স্কেচ আউট করো, স্কেচিং করো, মানে এই এই স্পেকট্রামটা তোমার আঁকতে হবে এবং ব্যাখ্যা করতে হবে এটার ভ্যালু এত, এটার ভ্যালু এটা, কোয়ার্টেট কোয়ার্টেট হলো, ডাবলেট ডাবলেট হলো। তারপরে এখন বলবো যে তুমি সিম্পলিফিকেশন কেমনে করবো, তখন বলবো যে ডবল ইরাডিয়েশন বা ডিকাপলিং করবো। করলে এইভাবে তুমি 3বার দেখাবে, এটা একটা দেখানো আছে, তুমি এখানে একবার দেখাবা, এখানে একবার দেখাবা, তাহলে ছবি আঁকবা। তারপর আর একটা দেওয়া আছে 2 ক্লোরোপিরিডিন, এই যে এইটা তুমি নর্মাল স্কেচিং দেখো কত জটিল, এখানে আলোচনা করা আছে, করে নেবা। যখন তুমি এখানে ইরাডিয়েশন করছো, তখন দেখো কত সিম্পল একটা টিপলেট চলে এসছে। আর এই জায়গায় দেখো কত সিম্পল হয়ে গেছে, এটা কত সিম্পল, এখানে কত জটিল ছিল। এইভাবে তুমি এখানে করবা, করলে এখানে কি হবে, এখানে কি হবে, নিজেরা করে নেবা সুন্দর করে। এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে, দেখো ইথাইল বেনজিন। এখন আমার এ তো ট্রিপলেট দিবে, কারণ পাশে দুটো প্রোটন আছে, N+1 রুল। বি দিবে কোয়ার্টেট, সি দিবে মানে 5টা প্রোটন হলো সিংলেট দিবে। এখন এখানে যখন ইরাডিয়েট করছি, তখন তোমার এখানে নাই, এইটা এখন কোয়ার্টেটের জায়গায় একটা সিংলেট, এখানে একটা সিংলেট। আবার এখানে যখন করছি, এটা নাই, ভ্যানিশ হয়ে গেছে, এখানে একটা সিংলেট, এখানে একটা সিংলেট, দেখছো কত ইজি। তাহলে এইটা তুমি করবা, এইটা পরীক্ষায় অনেক সময় দেওয়া হয়, যে এটার স্কেচ আউট দিয়ে তোমার এই যে বলতেছে প্রোটনিক অ্যাসিড ইথাইল এস্টারের ইয়ে আঁকো, ছবি আঁকো। এখানে এখানে তোমার কোয়ার্টেট দিবে, এটা ট্রিপলেট দিবে, এটা তোমার ডাবলেট ডাবলেট দিবে, এটা যে জটিল, এটা নিজেরা করবা, পরীক্ষার যে ইয়ে দিব সেখান দিয়ে দেবো নে, যার ফলে এটাকে তুমি কিভাবে সিম্পলিফিকেশন করতে পারো।